সৈয়দ আলমাস কবির একজন সফল আইসিটি উদ্যোক্তা ও সুপরিচিত ব্যবসায়ী। 2 মেয়াদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ব্যবসায়ী নেতা। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। বর্তমানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সৈয়দ আলমাস কবির বরিশালের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বৈদ্যুতিক প্রকৌশলে পড়াশোনা করেছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। আলমাস কবির মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং শেয়ার হোল্ডার। এছাড়া আয়াল কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বেসিস সফট এক্সপো, সিটি গ্রুপ, WHO, নোকিয়া, অডি, IDLC সহ বেশ কয়েকটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন সৈয়দ আলমাস কবির। একজন টিভি ব্যক্তিত্ব হিসেবেও তার যশ রয়েছে। প্রযোজনা করেছেন পথের পাঁচালী নামের রিয়েলিটি শো। 21 টিভিতে সর্বোচ্চ টিআরপি পাওয়া সেই শো 3 বছর ধরে প্রচারিত হয়েছিল। এছাড়া আরও বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন সৈয়দ আলমাস কবির। সৈয়দ আলমাস কবির বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এবং সফটওয়্যার প্রতিষ্ঠান বেসিসেরও সাবেক প্রেসিডেন্ট। চলুন আজকের অতিথির সাথে আলাপ করি। আপনাকে স্বাগত কালের কণ্ঠ ডিজিটালের দ্য কর্পোরেট হিরো শোতে। তো আমরা এই অনুষ্ঠানে আসলে সত্যিকার অর্থে যারা যে সেক্টরে সফল ব্যক্তিত্ব তাদের উপর কিছু আলোচনা করি। তারা যে সেক্টরগুলোকে নেতৃত্ব দিয়েছেন সেই সেক্টরে তাদের যে অবদান এবং এই অবদানে তার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সে নিজেকে কোন স্তরে নিয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো আমরা জানি যে আপনি বাংলাদেশে আইটি খাতে কাজ করেছেন এবং সামনের সারি থেকেই কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং এ খাতের যত সংগঠন আছে, অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে, তাদের যে সংগঠন বেসিসের আপনি টানা 2 বারের প্রেসিডেন্ট আমরা জানি এবং আপনি মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারেরও প্রেসিডেন্ট ছিলেন ইমিডিয়েট পাস্ট এবং আমরা জানি যে আপনার একটি প্রতিষ্ঠান মেট্রোনেট, সেটার আপনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং সেটা বাংলাদেশের আইটি খাতে বেশ ভালো অবদান রেখেছে বলে আমরা জানি। এখন আপনি আপনার নিজের আরও 2টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, একটি হচ্ছে আয়াল কর্প আর রেড ডেটা লিমিটেড। তো যাই হোক, আমরা শুরুতে আলাপ করতে চাই আপনার যে শৈশব, ছেলেবেলা থেকে আপনি কিভাবে পড়াশোনাটা আপনার কোথায় কিভাবে শুরু হলো, এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। অনেক ধন্যবাদ ফারুক ভাই। আমরা আসলে বাংলাদেশের আইটি নিয়ে তো অনেকদিন ধরে কাজ করছি। শুরুতে আসলে আমার শৈশব যদি বলেন, আমার একদম শৈশব কেটেছিল কিন্তু চা বাগানে। আমার বাবা ছিলেন জেমস মিলেতে, উনি টি প্লান্টার ছিলেন, ম্যানেজার ছিলেন এবং সো আমি ধরেন প্রায় 4 বছর 5 বছর বয়স পর্যন্ত টি গার্ডেনে আমার শৈশবটা কেটেছে। সিলেটের টি গার্ডেনে। সিলেটে কোথায়, মৌলভীবাজার না হবিগঞ্জ? না, এটা হচ্ছে আপনার কয়েকটা টি গার্ডেন, যেমন সাউথ বারোডা টি গার্ডেন, তারপর রশিদপুর টি গার্ডেন্স, এরকম বেশ কয়েকটা জেমস ফিনলের আন্ডারে যে গার্ডেনগুলো ছিল সেখানে আমরা ছিলাম আর কি। পরবর্তীতে 70-এর দিকে ঢাকায় আসি, বিকজ তখন আমার মা চিন্তা করছিলেন যে ওখানে তো তখন ভালো স্কুল ছিল না। তখন এখানে একটা ভালো স্কুল ছিল, ঢাকা ইংলিশ প্রেপারেটরি স্কুল। এটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, যেটা পরবর্তীতে উদয়ন নামে, এখন এটা উদয়ন বিদ্যালয়, যেটা খুব পরে যেটা হয়েছে, কিন্তু এটা স্টার্টেড অ্যাজ ঢাকা ইংলিশ প্রেপারেটরি স্কুল। সেখানে ভর্তি হলাম। তারপরে তো স্বাধীনতা হলো। স্বাধীনতার সময় আমার বেশ কিছু আবছা স্মৃতি এখনও আছে 71-এর যুদ্ধের। তারপরে কিছুদিন পরে আমি সেন্ট জোসেফস হাই স্কুলে চলে যাই। সেন্ট জোসেফসে ওটা ক্লাস 3 থেকে শুরু হয়। আমি ক্লাস 3 থেকে শুরু করি এবং ক্লাস 10 পর্যন্ত সেন্ট জোসেফস, তারপরে নটরডেম কলেজ। নটরডেম কলেজ শেষ করার পরে তারপরে আমি চিন্তা করি যে
মানে তখন তো একটা ওই সময়টায় মানে আর্লি 80s-এ একটা ব্যাপার ছিল যে ছেলে হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। তো আমার অবশ্যই ডাক্তারির দিকে কোনো ঝোঁক ছিল না। যদিও পরীক্ষা টরীক্ষা দিয়েছিলাম, হয়েও ছিলাম, আমার অ্যাডমিশন হয়ে গেছিল, কিন্তু আমি ওয়েট করছিলাম আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো চিন্তা করছিলাম যে মানে দেশের বাইরে কোথাও করা যায় কিনা। আমার নানা বাড়ি আবার কলকাতায়, সো সেজন্য আমার মা বাবা চিন্তা করলেন যে দেশের বাইরে যদি হয় তাহলে ওয়াই নট কলকাতা। তো যাদবপুর ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশনটা হয়ে গেল। যাদবপুর ইউনিভার্সিটি আপনি জানেন যে ওই সময়, এখনও ইনফ্যাক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মানে ওয়ান অফ দ্য নাম্বার 1-2-র মধ্যে থাকে পুরো ইন্ডিয়াতে। সো সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হলাম। তারপরে ইঞ্জিনিয়ারিং শেষ করে আবার ঢাকায় ফিরে আসলাম। ঢাকায় ফিরে এসে কিছুদিন একটা বড় কনস্ট্রাকশন কোম্পানি সেখানে জয়েন করেছিলাম। ওই সময় সেই কোম্পানিটা আমাদের জাতীয় স্মৃতিসৌধ তৈরি করেছিল, এয়ারপোর্ট তৈরি করেছিল। সো কনকর্ড ইঞ্জিনিয়ারিং। সো সেখানে আমি জয়েন করি অ্যাজ আ সিস্টেমস অ্যানালিস্ট হিসাবে। তো তখন তো এখন আসলে কম্পিউটার একেবারে নতুন। আই এম টকিং অ্যাবাউট এইটা হচ্ছে 89, যদিও আমি আমার প্রোগ্রামিংয়ের কাজ শুরু করি 84 থেকে, আমার এটা 40 বছর পূর্ণ হলো 24-এ। এই ফর্মাল জবটা হলো আমার 89-এ, এবং তখন আমি এই কনস্ট্রাকশন কোম্পানিটার সমস্ত ইনভেন্টরি কন্ট্রোল বলেন, বাজেট মনিটরিং সিস্টেম, এগুলো আমি মানে প্রোগ্রামগুলো আমি নিজেই বানিয়েছিলাম। আই ওয়াজ এ প্রোগ্রামার অ্যাজ ওয়েল। তো এইভাবে শুরু। তারপরে কিছুদিন চাকরি করার পরে ডিসাইড করলাম যে মাস্টার্স করব। তো মাস্টার্স করার জন্য তারপরে আমেরিকায় গেলাম, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, সেখানে মাস্টার্স করলাম। মাস্টার্স শেষ করার পরে সেখানে কয়েক বছর চাকরি করলাম। আপনারা হয়তো এখন যারা আছেন তারা হয়তো রেডিও শ্যাক বা ট্যান্ডি কম্পিউটার্সের নাম হয়তো এখন আর শোনা যায় না, কিন্তু ট্যান্ডি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। মানে IBM, ট্যান্ডি, কম্প্যাক, এগুলো তখন মানে খুব অনেক বড় কোম্পানি ছিল, কম্পিউটারের কোম্পানি অনেক বড় ছিল। সো সেখানে চাকরি করেছিলাম কয়েক বছর। আমি নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাট, এই 3টা স্টেটের যে আফটার সেল সার্ভিস ছিল সেটা আমি দেখাশোনা করতাম। তো এইসব করার পরে ঢাকায় আবার ফেরত আসা। ইউএসএ ছেড়ে কেন দেশে আসলেন? এই কথাটা সবাই জিজ্ঞেস করে। আসলে যেটা হচ্ছে যে আমার সবসময় একটা মনের মধ্যে আমি এটা ঠিক করে রেখেছিলাম যে আমি দেশে ফিরে এসে আসলে আমার আসল ক্যারিয়ারটা করব। দেশের প্রতি একটা টান, এটা বলতে পারেন। আমার মা ছিলেন, সেটা বলতে পারেন। আমার আরেকটা যেটা খুব কাজ করেছিল, যদিও এটা শুনলে একটু মনে হবে একটা ক্লিশে, সেটা হচ্ছে যে আই অলওয়েজ ওয়ান্টেড টু গিভ ব্যাক সামথিং টু দ্য কান্ট্রি। মানে যেই দেশে আমি বড় হয়েছি, আমি আমার শৈশব কেটেছে, আমার স্কুল কলেজ মানে আমি এখানে অতিবাহিত করেছি, সেই দেশের জন্য যদি আমি কিছু করতে পারি, বিশেষ করে আমি বিদেশে যেটা শিখেছি, ভালো জিনিসগুলো যেটা শিখেছি, সেটা যদি আমি ঢাকায় বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে আমার একটা খুব বড় স্যাটিসফ্যাকশন হবে। তো এটা সবসময় মাথায় ছিল। তো ওইখানে লেখাপড়া শেষ করার পরে আমি কিছুদিন চাকরি করলাম। ওটার আরেকটা কারণ ছিল, বিকজ আমার স্ত্রীও আমার সাথে ছিল। তো সে তখন তার লেখাপড়া করছিল, আন্ডার গ্রাজুয়েট। তো তার শেষ হতে আরও কয়েক বছর লাগলো। সো ততদিন আমি চাকরি করলাম। এর ফলে যেটা হলো যে আমার একটা ওখানকার যে চাকরির যে একটা এনভায়রনমেন্ট, বাংলাদেশে আমি কিছুদিন চাকরি করেছিলাম, কিন্তু বিদেশে চাকরি করার, আমেরিকার মতো একটা দেশে চাকরি করার একটা অন্যরকম অভিজ্ঞতা। সেখানে একটা এমপ্লয়ের মধ্যে যে সম্পর্ক, কাস্টমারের সাথে যে ধরনের কাস্টমার সার্ভিস, এইগুলো আমি শিখতে পেরেছি। তো সেগুলো এসে আমি পরবর্তীতে এখন কিন্তু আমি সেগুলো কাজে লাগাই। অনেক ছোটোখাটো জিনিস কিন্তু আমি সেখানে কাজে লাগাই আর কি। এমনিতে ধরেন ভাবি ছিল সাথে, তো সাধারণ একটা অ্যাসপিরেশন থাকে যে একটা উন্নত জীবন, উন্নত দেশ, সেখানে নিজেদেরকে ডেভেলপ করা, আরও অপরচুনিটি হয়তো আপনাদের আসতো। তো দুইজনই কি একমত ছিলেন যে দেশে চলে আসার জন্য? হ্যাঁ, দুজনেই, আমাদের দুজনেরই সেম ডিসিশন ছিল। আমরা কখনোই ওইভাবে মনে করিনি যে আমরা এখানে থাকবো। সো আমরা একেবারে ডে 1 থেকেই আমাদের মানে ওইভাবেই টার্গেট ছিল যে লেখাপড়া শেষ হবে, তারপরে আমরা দেশে যাব। এখন কি মনে হয় যে দেশে এসে আপনার যে ইচ্ছাটা, যে সেই জায়গাটা পরিপূর্ণতা পেয়েছে, মানে আপনি যা হতে চেয়েছিলেন সেটা হতে পেরেছে? ইয়েস, ডেফিনেটলি। মানে আই হ্যাভ অ্যাবসোলুটলি নো রিগ্রেট। অনেকে বলে যে বিদেশে থাকলে না কেন। আমার বন্ধু বান্ধব ওই সময় যারা আমেরিকায় গেছিল একই সময়, তারা কিন্তু অনেকেই রয়ে গেছে। তারা বরং এখন রিগ্রেট করে যে দেশে কেন এখন আর যেতে পারছি না, ইটস টু লেট।
বিকজ দেশে গিয়ে এখন কি করব। কিন্তু আমি মনে করি যে দ্যাট ওয়াজ আমার জন্য ইট ওয়াজ বা আমাদের দুজনের জন্য ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন, রাইট ডিসিশন। এবং আমি দেশে এসে যেটা করেছিলাম, দেশে এসে আমি কিন্তু আসার পরপরই একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটি। তখন প্রাইভেট ইউনিভার্সিটি একেবারে নতুন, একদম হয়তো শুরু হচ্ছে এরকম অবস্থায়। সো সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি কিন্তু প্রায় 13-14 বছর আমি পড়িয়েছি, ফুল টাইম আই ওয়াজ এ প্রফেসর। সো ওইটা আমার কাছে একটা বড় স্যাটিসফ্যাকশন যে আমি বিদেশে যা শিখেছি সেটা আমাদের এখানকার যে ইয়াং ছেলেমেয়ে তাদের মধ্যে আমি কিছুটা হলেও দিতে পেরেছি। শুধু যে লেখাপড়ার নলেজ তা না, কিন্তু ওই যে বললাম ছোটোখাটো অনেকগুলো জিনিস, তুমি কিভাবে কথা বলবে একজনের সাথে, কিভাবে বিহেভ করবে, রাস্তা দিয়ে কিভাবে হাঁটবে, এই জিনিসগুলো পর্যন্ত আমি চেষ্টা করেছি যে বেস্ট প্র্যাকটিসেস যেগুলো বাইরে দেখেছি সেগুলো আমি যাতে দিতে পারি। তো আমরা জানি যে 40 বছর আপনি এই সেক্টরে মানে আইটি সেক্টরে কাজ করেছেন, যার ফলে আপনি প্রতিটা স্তর কিন্তু আপনি খুব কাছে থেকে দেখেছেন এবং এই কোম্পানিগুলোর শীর্ষ নেতৃত্ব যেটাকে বলে যে বেসিস, সেটারও নেতৃত্ব দিয়েছেন। তো আপনার যে জার্নিটা লম্বা সময় 4 দশকের, এই জার্নিতে আপনি কি দেখলেন, কি ডেভেলপমেন্ট হলো আমাদের আইটি সেক্টরে? আমরা কি আসলে অপটিমাম লেভেলে আছি কিনা, বা আমাদের উইকনেসগুলো কি ছিল আপনার চোখে দেখা? আমি যদি 40 বছরের কথা ধরি, সেই 1984 থেকে শুরু, আমি বলবো যে 1984-এ যখন বাংলাদেশে আমি প্রথম কম্পিউটারে আমার হাতেখড়ি হয়, তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও একই রকম একটা অবস্থা ছিল। আমি যদি ইন্ডিয়ার কথাই ধরি, বিকজ পরবর্তীতে আমি ইন্ডিয়ায় গিয়ে লেখাপড়া করেছি, সো আমি জানি ওখানকার ঘটনাগুলো, একই রকম কিন্তু অবস্থা ছিল। কিন্তু ওরা যেভাবে এগিয়ে গেছে আমরা সেভাবে এগোতে পারিনি। এটার একটা বড় কারণ, 2-3টা কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্স সেটা আমরা ডেভেলপ করতে পারিনি। ইন্ডিয়ার কথা যেহেতু বললাম, আমি আবার কম্পেয়ারটা করি। ইন্ডিয়াতে দেখেন ওরা কিন্তু একটা প্ল্যান করেছিল যে ওরা টেকনোলজির দিকে ওরা ইনভেস্ট করবে, এবং সেই কারণে ইঞ্জিনিয়ারিং যেটা আইআইটি যেগুলো এখন ওয়ার্ল্ড ফেমাস ইঞ্জিনিয়ারিং স্কুল সেগুলো ওরা 1960s-এ শুরু করেছিল। সেটার বেনিফিট কিন্তু ওরা 25-30 বছর পরে পাওয়া শুরু করেছে। 90s-এ, এই 2000-এ এগুলো যখন তারা কিন্তু পাওয়া শুরু করলো। আমরা এইটা কম্পিউটার সায়েন্স ব্যাপারটাই কিন্তু শুরু হয়েছে অনেক পরে। আমাদের বুয়েটে কিন্তু কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি শুরু হয়েছে আমার মনে হয় খুব বেশি হলে ধরেন হয়তো এখন থেকে 20 বছর আগে, 25 বছর আগে, এর বেশি না, কিন্তু ওরা শুরু করেছে 60s-এ। সো এই জন্য এটা একটা ব্যাপার ছিল যে আমরা ওই ধরনের হিউম্যান রিসোর্স তৈরি করিনি। সো সেই জন্য আমরা যদিও 1980s-এ একেবারে আর্লি 80s থেকে আমরা এখানে কম্পিউটার চলে এসছে, তারপরে তো লেট 90s-এ এবং আর্লি 90s-এ পিসি মোটামুটি অনেক জায়গায়, অনেক মানে সব জায়গায় ছড়িয়ে গেল, অফিসগুলোতে ছড়িয়ে গেল, সবাই কম্পিউটার ব্যবহার করা শুরু করলো। তখনও কিন্তু ধরেন ওই যে আমাদের যে দক্ষতাটা সেটা আমরা করতে পারিনি। এবং আমরা সবসময় যেটা করেছি, আমরা হচ্ছে যে বিদেশের সফটওয়্যার সেটা বাংলাদেশে এনে আমরা ইউজ করেছি, কিন্তু আমরা লোকালি যে কিছু একটা বানাবো সেটার মতো সক্ষমতা আমরা তখনও তৈরি করতে পারিনি। সো এটা একটা বড় রিজন ছিল আসলে। এখন কি মনে হয় যে আমরা একটা জায়গায় যেতে পেরেছি, বা আমরা যে অপটিমাম লেভেলের সফটওয়্যার তৈরি, যেটা আমরা দেখি যে আমাদের প্রাইভেট যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে তারা বেশিরভাগই বিদেশ থেকে সফটওয়্যার নিয়ে আসে, একদিকে ফরেন কারেন্সি চলে যাচ্ছে, আরেকদিকে আমার এখানে সেই ক্যাপাসিটি থাকার পরেও আমরা নিচ্ছি না। আপনার কি অবজারভেশন যে আসলে কি এরকম ঘটনা ঘটছে যে আমরা আমাদের ক্যাপেবল কিন্তু আমরা বিদেশ থেকে কিনছি? আমরা এই মুহূর্তে এই 2024 সালে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে, মানে অন্তত 100টা কোম্পানি আছে যারা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সফটওয়্যার তৈরি করতে পারে, ডেলিভার করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমরা মার্কেটে এই আস্থাটা দিতে পারিনি। বেসিস থেকে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম অনেক চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, কিছুটা সাকসেসফুল হয়েছি, কিন্তু কিছু কিছু পলিসির কারণে কিন্তু অনেক কিছু করা যায়নি। যেমন একটা আমি উদাহরণ দিই আপনাকে, এই যে আমাদের দেশে গত কয়েক বছরে অনেক মেগা প্রজেক্টস হয়েছে। আমরা তো গত সরকার কিন্তু আইটি নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা সেটার অ্যাডভান্টেজ নিতে পেরেছি? পলিসিগত কারণে পারিনি। তার কারণ আমি যেটা বলছিলাম যে মেগা প্রজেক্ট যেগুলো হলো হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট, সেখানে যদি আমি
মানে একটা ছিটে ফোটাও যদি আমি আমাদের এই ইন্ডাস্ট্রি পেত, এখানে তো অনেক আইটি হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো লেগেছে, সেগুলো তো সব বিদেশ থেকে জাস্ট তৈরি করে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। মনে করেন আমি একটা কথা সবসময় বলি যে মেট্রো রেলে যে টিকিট ভেন্ডিং মেশিন, এই টিকিট ভেন্ডিং মেশিনটা কি আমরা বাংলাদেশে আমাদের হাইটেক পার্কে অ্যাসেম্বল করতে পারতাম না? আমরা যদি বলতাম ওদেরকে যে তোমাদের কাছ থেকে আমরা জাস্ট কিনে এনে এখানে বসাবো না, এখানে এসে তোমাদেরকে অ্যাসেম্বল করতে হবে, আমরা যে সফটওয়্যারগুলো এখানে লাগালাম সেই সফটওয়্যারগুলো আমরা এখানে করলাম না কেন? বা যদি আমাদের বিদেশি সফটওয়্যার আনতেই হয়, আমরা এনে লোকাল ছেলেমেয়েদেরকে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করলাম না কেন? তাহলে যেটা হতো কি, আমরা এই হাজার হাজার কোটি টাকার থেকে আমরা যদি 1% 2% আমরা এই ইন্ডাস্ট্রি পেত, তাহলে দেখতেন যে এখানে 200টা কোম্পানি দাঁড়িয়ে যেত। তো সরকারের মোটো তো ছিল এটা ডিজিটাল Exactly. বাংলাদেশ, So এবং এই যে- পরবর্তীতে আমরা যেটা স্মার্ট বাংলাদেশ দেখলাম। তো এইটা তো সরকারের একটা মানে ইন্টিগ্রেটেড একটা তার অ্যাপ্রোচকে মানে প্রেজেন্ট করে, মানে ব্যাপারটা তো সেই হচ্ছে- জায়গাটা কেন হলো না? না, ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে এই যে এইসব শব্দগুলো, ফ্রেজগুলো, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এগুলো ওয়াজ মোর লাইক আ পলিটিক্যাল রেটরিক, হ্যাঁ, মানে পপুলারিটি। কিন্তু সত্যিকার অর্থে যদি আমি পলিসি, আমি তো এটা একটা উদাহরণ দিলাম আপনাকে, যে হতে পারতো, যদি হতে পারতো। এই এত মেগা প্রজেক্ট এখান থেকে আমরা যদি একটা ছোট অংশ আমরা পেতাম, তাহলে অনেক লাভ হয়ে যেত এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়ে যেতে পারতো। সো এইটা আমরা এটা করতে কি পারি। আমাদের বোঝানোর দুর্বলতা ছিল যে একদিকে আপনারা মানে যারা আপনারা স্টেক হোল্ডার, আবার একদিকে যারা ওই সেক্টরকে সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কি কোনো বোঝাপড়ার সংকট ছিল? হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমার মনে আছে যে আমি বিভিন্ন সময় ইআরডিতে গেছি, সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, মন্ত্রীদের সাথে কথা বলেছি, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমাকে এইভাবে বলা হয়েছে ওই সময় যে এটা তো ডোনার এজেন্সির ফান্ড, ওইখানে আমাকে ইন্টারন্যাশনাল টেন্ডার করতেই হচ্ছে, এই জন্য ইন্টারন্যাশনাল ওদেরকে নিয়ে আসতে হচ্ছে। তা আমি বলেছি যে ঠিক আছে, আমরা চুক্তিতে এটা বলছি না কেন বা রাখলাম না কেন যে আমরা তোমাদের জিনিস নেব, কিন্তু আমাদের লোকাল ভ্যালু এডিশন, আমি তো বলছি যে আমাদের মিনিমাম 60% লোকাল ভ্যালু এডিশন থাকতে হবে। যদি 60% লোকাল ভ্যালু এডিশন থাকতো, তাহলে টেকনোলজি ট্রান্সফার হয়ে যেত, স্কিল ট্রান্সফার, নলেজ ট্রান্সফার হয়ে যেত, আমাদের লোকাল ছেলেমেয়েরা সেগুলো শিখে ফেলতে পারতো, এবং তাতে লাভ হতো কিন্তু দুটো। একটা হচ্ছে যে স্কিল ট্রান্সফার, নলেজ ট্রান্সফার তো হতোই, পরবর্তীতে যখন মেনটেনেন্স হবে এরাই কিন্তু সে মেনটেন করতে পারে, আমার বিদেশিদেরকে ডেকে নিয়ে আসতে হতো না পয়সা খরচ করে। আপনি দেখেন এই যে আমরা এই কোর ব্যাংকিং সফটওয়্যার করি, এতগুলো ব্যাংক, 60টার উপরে ব্যাংক, এখানে অর্ধেকের বেশি ব্যাংক এখনো বিদেশি কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করে। কেন? দেশি ব্যাংকিং সফটওয়্যার তো আছে। এখন কি আপনি মনে করেন যে আপনাদের ওই ফুল ক্যাপাসিটি আছে যে ব্যাংকিং সফটওয়্যারটাকে ট্রান্সফর্ম করে বাংলাদেশি সফটওয়্যার নেওয়ার মতো সেই মানে ক্যাপাসিটি কি তৈরি, আপনি বলতে পারেন? অলরেডি তো প্রায় 27-28টা ব্যাংক লোকাল সফটওয়্যার দিয়ে চলছে। ওরা যদি চলতে পারে, বাকিরা কেন চলতে পারবে না? আপনি আর্গুমেন্ট করতে পারেন যে বিদেশিটা ভালো, ঠিক আছে, আপনার মার্সিডিজ কেনার দরকার কি? আপনি আপাতত ভাই টয়োটা চলেন না, টয়োটা দিয়ে কাজ করেন না, পরে মার্সিডিজ হবে। স্বীকৃতি তো একটা বড় ব্যাপার আছে, হ্যাঁ, আপনি তো সেখানে কিছু ছাড় মার্সিডিজ দেবেন। দরকার কেন? সো বুঝলাম ভালো জিনিস, কিন্তু ওই যে আমি যেটা বললাম প্রথমেই, যে আসলে আমরা, এটা আমাদেরও দোষ আছে যে আমরা কোনো না কোনো কারণে আমরা সেই কনফিডেন্সটা দিতে পারিনি ব্যাংকারদেরকে অথবা অন্যদেরকে যে আমরা নিজেরা পারি। এখানে আমি আমাদের স্বীকার করছি দোষ, কিন্তু এখানে যেটা দরকার এবং এখনো যেটা করা যায়, এখানে সরকার থেকে একটা পোস্ট দিতে হবে, সরকার থেকে বাধ্যতামূলক করতে হবে যে না, তোমাকে এটাই ব্যবহার করতে হবে, দেশিটাই ব্যবহার করতে হবে। এই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের তো যেভাবে ডিজিটাল এক্সপানশন হচ্ছে, আমাদের এভরি সেক্টরে আমরা কিন্তু ডিজিটাইজেশনের মধ্যে যাচ্ছি এবং যেতে হচ্ছে, এটাই হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটিটাকে যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের এত এক্সপানশনে কীভাবে কন্ট্রিবিউট করতে পারেন যে আমাদের ছেলেদের তৈরি সফটওয়্যার যাবে, আমাদের এখানের ইনোভেশনগুলো তারা তাদের এখানে ইনকর্পোরেট করবে? ওই যে বলছিলাম যে সেখানে সরকারের পলিসিগত কি ধরনের কৌশল নেওয়া যেতে পারে, প্রাইভেট সেক্টরের অ্যাপ্রোচ কি হতে পারে? যে সরকারি, মানে যখনই এই ধরনের একটা সিচুয়েশন হয় যে প্রাইভেট সেক্টর সক্ষম হচ্ছে, কিন্তু যারা কিনবে ইউজার বেসড, ওরা আস্থাহীনতায় ভুগছে, তখন যেটা করতে হয় সরকারকে ইন্টারভিন করতে হয়। সরকার এসে বলতে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি নিব দেশীয় সফটওয়্যার, আমি বিদেশ থেকে আনবো না। এই যে মনে করেন এনবিআর এর যে অনলাইন ভ্যাট,
এটা আপনার ভিয়েতনামিজ কোম্পানিকে দিয়ে করার কি দরকার ছিল? ভিয়েতনামিজ কোম্পানি যেটা ফেল করেছে এবং যেটা fail তাদের করেছে। টেনিউর শেষ, তারা চলে গেছে, এখন পাসওয়ার্ডও তাদের কাছে নেই। এক্স্যাক্টলি, এবং এটা তারা ইউজও করতে পারছে না। সো এইটা তো ধরেন এটা তো একটা অনেক আবার বড় আবার এক্সাম্পল। মানে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, ডেটা সিকিউরিটির ব্যাপার আছে, যে একটা ফরেন কান্ট্রির একটা ফার্ম এসে আমার দেশের যে সংবেদনশীল ডেটা, একজনের ট্যাক্স রিলেটেড ইস্যুস, এগুলো তো খুব ভেরি সেনসিটিভ, এবং সেগুলো যদি তাদের কাছে চলে যায়। এবং শুধু তাই না, এটা শুধু যে কোনো ফরেন কান্ট্রি না, ভিয়েতনাম ইজ আওয়ার কম্পিটিটর। আমরা বিদেশের মার্কেটে ভিয়েতনামের সাথে কম্পিট করি। আপনি গার্মেন্টস বলেন, আইটি বলেন, সব জায়গায় ভিয়েতনাম আমাদের কম্পিটিটর। তারা কিন্তু এখন সব জানে যে বাংলাদেশের যত ব্যবসা আছে তাদের প্রত্যেকের ডিটেল জানে, ইনকাম কত জানে, লাভ কত জানে, সব কিছু জানে। তো এই ধরনের একটা ডিসিশন কেন নেওয়া হলো? সো সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে একটা সত্যিকারের মানে জেনুইন কমিটমেন্ট দিতে হবে যে না, আমরা বিদেশি সফটওয়্যার না নিব না, আমরা দেশীয় সফটওয়্যার নিব। আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো বিদেশি সফটওয়্যার ইউজ করবে না, তারা দেশীয় সফটওয়্যার ইউজ করবে। সো এইভাবে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে একটা পুশ দিতে হবে। এই যে মনে করেন আমরা অনেক দিন ধরে ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলছি, আমরা ক্যাশলেস সোসাইটি নিয়ে কথা বলছি। সরকার এটা কি একটা পুশ দিতে পারতেন না? সরকার কি বলতে পারেন না যে আপনারা যে সরকারি ফিগুলো জমা দেন, আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, পাসপোর্টের ফি দেন, কোনো ফি আমরা ক্যাশ নিব না, আপনাকে অনলাইনে দিতে হবে, অথবা আপনাকে ক্রেডিট কার্ডে দিতে হবে, অথবা আপনাকে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, মানে এমএফএস এর মাধ্যমে দিতে হবে। সো এটা তো সরকারকে একটা পুশ না দিলে, এই ধরনের পলিসি না করলে আপনার মানে জিনিসটা এগোবে না। সো এইখানে আসলে আমি বলবো যে একটা দায়িত্ব আছে, আরেকটা প্রাইভেট সেক্টরের অবশ্যই দায়িত্ব আছে যে ইউজারদেরকে এডুকেট করা। ইউজাররা অনেক সময় জানে না যে তারা কি চায়। সো যারা মনে করেন আইটি কোম্পানিগুলো আছে, তারা সময়ে সময়ে এডুকেট করা। আমরা চেষ্টা করেছি, আমরা বেসিস থেকে এটা চেষ্টা করেছি বিভিন্ন সময়ে যে মানে আপনি কম্পিউটারাইজেশন করলে বা ডিজিটালাইজেশন করলে আপনার কি লাভ হবে বা কেন আপনি করবেন। আপনার মনে হচ্ছে যে আপনার ইনিশিয়ালি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার প্রোডাক্টিভিটি যে কত বাড়ছে, আপনার পিলফারের যে কত কমছে, চুরি যে কত কমছে, সিস্টেম লস কমে যাচ্ছে, মানে এইটা যদি আমরা ভালো করে বোঝাতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় ওভারঅল একটা সাকসেস আসবে। আচ্ছা, এমনিতে ধরেন আপনি আপনার সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, আপনি জানেন যে নেতৃত্বের যে গুণগত মান সেইটা কীরকম হলে একজন মানুষ সেরা হতে পারে বা তার শীর্ষ পর্যায়ে যেতে পারে। তা আমাদের ইয়াং জেনারেশন আমরা জানি যে একটা বড় একটা সংখ্যায় কিন্তু তারা এগিয়ে আসছে সামনে। তো তারা যদি নেতৃত্ব দিতে চায় বা তারা যদি দেশেরা সিইও হতে চায় বা প্রতিষ্ঠানের প্রধান হতে চায়, তাহলে কি কোয়ালিটি লাগবে বা কি নেতৃত্ব গুণ লাগবে বলে আপনি মনে করেন? যে কোনো নেতার একটা ভিশন থাকতে হবে, আর লিডার শুড বি আ ভিশনারি। দুটা জিনিস, মানে চার পাঁচটা কোয়ালিটি লাগে। একটা হচ্ছে ভিশনারি হতে হবে, তার একটা ভিশন থাকতে হবে যে আমি কি করতে চাই, কোথায় পৌঁছাতে চাই, বা আমার অর্গানাইজেশন বা আমার টিমকে আমি কোথায় নিয়ে যেতে চাই, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে লিডার শুড বি আ ভেরি গুড ম্যানেজার। তাকে ম্যানেজমেন্টটা জানতে হবে। শুধু আমি ভিশন দিয়ে দিলাম কিন্তু কেউ ম্যানেজ করতে পারলাম না, আমি কোনোভাবে ম্যানেজ করতে পারলাম, তাহলে কিন্তু হবে না। সো একজন ইয়াং লিডার অর এনি লিডার অ্যাকচুয়ালি ফর দ্যাট ম্যাটার, তাকে কিন্তু একটা ভালোভাবে ম্যানেজমেন্ট জানতে হবে এবং তার একটা ভিশন থাকতে হবে। এছাড়া যেগুলো দরকার সেগুলো হচ্ছে, যেমন মনে করেন, আমি এটা স্পেশালি নতুন উদ্যোক্তাদের জন্য বলছি, যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার। একটা হচ্ছে যে আমি যেটা ব্যবসাটা নিয়ে শুরু করব সেটা অবশ্যই একেবারে রান অফ দ্য মিল গতানুগতিক ব্যবসা যাতে না হয়, এমন কিছু ব্যবসা যাতে হয় যেটা একটু ইনোভেটিভ, একটু উদ্ভাবনী, কোনো তার এলিমেন্টস আছে। উদ্ভাবনী মানে কিন্তু আবিষ্কার করা না, নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই। উদ্ভাবন হচ্ছে আপনার কোনো একটা সমস্যা, আমাদের দেশে তো সমস্যার অভাব নেই, আপনি এদিক ওদিক তাকালেই অনেক সমস্যা দেখবেন। সো এই সমস্যাটাকে এখন একটাভাবে সমাধান হচ্ছে আমি একটা নতুন বা ইজিয়ারভাবে কিভাবে সমাধান দিতে হবে, এটাই ইনোভেশন। এরকম একটা কিছু থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে তার একটা সুন্দর একটা ভালো একটা টিম থাকতে হবে। একলা কিন্তু সব কিছু পারবে না, যেটা আমাদের স্পেশালি আইটিতে আমরা দেখি যে অনেক আইটি উদ্যোক্তা তারা শুরু করে,
অনেক উৎসাহ নিয়ে, কিন্তু 1 বছর 2 বছরের মাথায় গিয়ে ফেল করে। সো সেখানে যেটা হয় কি, যে তার হয়তো টেকনিক্যাল নলেজ খুব ভালো, কিন্তু সে ওই যে ম্যানেজারিংয়ের কথা বলছে, সে হয়তো ভালো ম্যানেজার না, সে হয়তো ভালো ফাইন্যান্স বোঝেই না। সো এইরকম দুটো টিম, 2 জন বা 3 জনের টিম, আরেকজন দরকার মার্কেটিং করা, তা সে এক প্রোডাক্ট খুব বানানো হচ্ছে ভালো, কিন্তু সেটা মার্কেটিংই করতে পারছে না, মানুষ জানে না, তাহলে তো হবে না। সো এইরকম একটা টিম করে যদি কেউ এগোয়, আমার মনে হয় তার জন্য একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। আমরা শেষ করব, আপনাকে যদি লাস্ট প্রশ্নটা করি এরকম, যে আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে অবস্থান করছি। আপনি জানেন যে গত 2 মাস আগে একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা ক্ষমতার পালাবদল হয়েছে। এইরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, বা আমরা যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে চাই, বা আমাদের বিজনেস বা আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, বাংলাদেশকে যারা আপনারা সামনের দিকে এগিয়ে নিতে চান, কীরকম অ্যাটমসফিয়ার দরকার, বা আপনি কি চান যে এইরকম সিচুয়েশন হলে দেশটা সামনে এগোবে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে? আমাদের এখন নতুন যে বাংলাদেশটা নিয়ে আমরা কথা বলছি, যেখানে আমরা মনে করছি এটা একটা ইকুইটেবল হবে, অর্থাৎ এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে আসলে সবার মধ্যে একটা সত্যিকারের দেশপ্রেম থাকবে, শুধু উপরি উপরি না, এবং সত্যি সত্যি আমি দেশের জন্য যে কাজটা করতে চাই, সেই কাজটা করার জন্য আমার যা যা করার দরকার, এই ধরনের যদি আমি মেন্টালিটি নিয়ে এগোতে পারি, আমার মনে হয় আমরা অনেক কিছু করতে পারবো। তার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে এই জনসংখ্যা, এবং আমাদের যে এই মানে আমাদের যে পপুলেশন এজটা, মিডিয়ান এজটা, এটা তো একটা বিশাল একটা ইয়াং পপুলেশন। অর্ধেকের আপনার আপনি যদি অ্যাভারেজ করেন দেখবেন যে 28-এর নিচে হচ্ছে বয়স, 27 পয়েন্ট সামথিং। তো এরকম একটা তরুণ টকবগে একটা মানে আমাদের যে পপুলেশন, সেটা দিয়ে তো আমরা অনেক কিছু করতে পারি, কর্মক্ষম একটা জাতি। সো সেই জন্য এবং এরা কিন্তু যেহেতু ইয়াং, তারা কিন্তু আইটি স্যাভি, তারা কিন্তু কম্পিউটার ব্যবহার করতে জানে, স্মার্টফোন ব্যবহার করতে জানে। সো এই জিনিসটাকে অ্যাডভান্টেজটা নিতে হবে। আমার মনে হয় যদি আমরা একটা খুব ভালো একটা স্ট্যান্ডার্ডাইজড পলিসি তৈরি করতে পারি, যে যেখানে মনে করেন আপনার একটা কথার কথা এনআইডি, আপনার একটা এনআইডি দিয়েই আপনি সব কিছু করতে পারবেন। আপনি ব্যাংকে গিয়ে ওই এনআইডি, শুধু এনআইডি দিয়েই আপনার সব ইনফরমেশন পাওয়া যাবে। ওই এনআইডি দিয়েই আপনার এনআইডি থেকেই আপনার রাজস্ব বোর্ড আপনার সমস্ত ইনফরমেশন পাবে। ওই এনআইডি দিয়ে আপনি হয়তো যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সমস্ত ইনফরমেশন সেখানে চলে যাবে। সো এইরকম যদি আমরা একটা মানে একটা নেশন ওয়াইড স্ট্যান্ডার্ড একটা ডিজিটাল আর্কিটেকচার তৈরি করতে পারি, তাহলে একটা যেটা মনে করেন আমরা এস্টোনিয়াকে ফলো করতে পারি। কিন্তু এস্টোনিয়াকে আপনারা জানেন যে এই রোল মডেল ধরা হয় এই ডিজিটালাইজেশনের জন্য, রোল মডেল। আরেকটা জিনিস আমি বলি, একটু এই শেষের দিকে বলছি, যে সবসময় মানে আমরা একেবারে নতুন করে করব, আমার তো উই ডু নট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, এরকম কিন্তু হয়েছে অনেক জায়গায়। আমরা সেটাকে জাস্ট ভালো জিনিসগুলোকে কপি পেস্ট করতেই পারি, এবং সেখানে সেগুলো আমরা করে, আমরা যদি মনে করেন যে আমাদের যে পলিসিগুলো আছে সেগুলোকে যদি আমরা স্ট্রিমলাইন করতে পারি, আমার মনে হয় একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের আসবে। এইখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা আমি আসলে সুযোগ পেলেই বলি, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। এই যে মানে ইয়াং জনসংখ্যার কথা বললাম, এইটা আসলে কখন কাজে লাগবে না যদি এদেরকে আমরা স্কিলড না করতে পারি, দক্ষ না করতে পারি। এটা সবসময় আমি বলে আসছি যে নলেজ থাকলে হবে না, স্কিল থাকতে হবে। জ্ঞান এবং দক্ষতার একটা সংমিশ্রণ লাগবে, এবং তাহলেই কিন্তু আমরা এই যে আমরা মানে এই যে তরুণ জনসংখ্যার আমরা অ্যাডভান্টেজটা নিতে পারবো। সো এইটার ব্যাপারে ইউনিভার্সিটিগুলোকে এগিয়ে আসতে হবে, আমাদের কারিকুলামগুলোকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। আমরা যে নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। পুরনো টেকনোলজি নিয়ে কিন্তু কাজ করলে আস্তে 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 আমরা হারিয়ে যাব বিশ্বের মানে মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে। সো সবসময় নিজেদেরকে আপ টু ডেট রাখা, সবসময় নিজেদেরকে নিম্বল রাখা, অ্যাজাইল রাখা, এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ। আলহাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব দ্য কর্পোরেট হিরো শো
দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।